সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। মহেশপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি উজ্জ্বল কুমার পাল, সহকারী শিক্ষক বাংলা। আমি আজ অষ্টম শ্রেণীর পড়ে পাওয়া গল্প নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, চলো প্রথমে আমরা বোর্ডের দিকে দৃষ্টিপাত করি। আমাদের আজকের পাঠ পড়ে পাওয়া। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের পাঠ পড়ে পাওয়া গল্প। তো আমাদের এই পড়ে পাওয়া গল্পের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখক 1894 সালে জন্মগ্রহণ করে এবং 1950 সালে মৃত্যুবরণ করেন। তাহলে উৎস পরিচিতি সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। আমাদের এই যে আজকের পড়ে পাওয়া গল্পটি আসলে কোথা থেকে সংকলিত হয়েছে? পড়ে পাওয়া গল্পটি লেখকের নীলগঞ্জের ফালমন সাহেব গল্পগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। তাহলে আমরা কি পেলাম? পড়ে পাওয়া গল্পটি লেখকের নীলগঞ্জের ফালমন সাহেব গল্পগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। আচ্ছা, পাঠের উদ্দেশ্য। আজকের যে পাঠ, এই পাঠটি পড়ে তোমরা কি শিখবে সেটাই হচ্ছে বলবো এবার। তো পাঠের উদ্দেশ্য হচ্ছে এই গল্পের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে কর্তব্যপরায়ণতা ও নৈতিক চেতনা সৃষ্টি করা। তাহলে এই পাঠের উদ্দেশ্য, লেখক যে তোমাদের জন্য এই গল্পটি লিখেছে, লেখকের সেই উদ্দেশ্যটা হচ্ছে এই গল্পটি পাঠের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে কর্তব্যপরায়ণতা ও নৈতিক চেতনার সৃষ্টি করা। তার মানে তোমাদের ভিতরে দায়িত্ববোধ এবং কর্তব্যনিষ্ঠ যে জ্ঞান এবং ভালো নৈতিকতা সৃষ্টি করাই হচ্ছে এই আজকের পাঠের উদ্দেশ্য। লেখক পরিচিতি। তো সুপ্রিয় শিক্ষার্থী, লেখক পরিচিতি সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। আমাদের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1894 খ্রিস্টাব্দে 24 পরগনা জেলার মুরারিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। আচ্ছা, তার পিতা ছিলেন মহানন্দ বন্দ্যোপাধ্যায়। তাহলে পিতার নাম পেলাম মহানন্দ বন্দ্যোপাধ্যায়, মাতা মৃণালিনী দেবী। আমাদের এই লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাবা মহানন্দ বন্দ্যোপাধ্যায় 24 পরগনার ব্যারাকপুরে ওনার বসবাস বাড়ি ছিল আর কি। তো আমাদের এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিন্তু মাতুলালয় অর্থাৎ মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। 1914 সালে এসএসসি পাস করেন। এই আমাদের পাশেই, যেটাকে আমরা বনগাঁ বলে থাকি, তো এই বনগ্রাম স্কুল থেকে 1914 সালে এসএসসি পাস করেন। 16 সালে এইচএসসি পাস করেন রিপন কলেজ থেকে, কলকাতার রিপন কলেজ, এবং সেখান থেকেও বিএ পাস করেন। যাই হোক, লেখক যখন 1918 সালে ওনার প্রথম স্ত্রী মৃত্যুবরণ করেন। দীর্ঘ 22 বছর পর অর্থাৎ 1940 সালে তিনি দ্বিতীয়বার বিবাহ করেন। তো তিনি 1950 সালে মৃত্যুবরণ করেন। তো মৃত্যুবরণ করার পরের বছর অর্থাৎ 1991 সালে মরণোত্তর পদক পান। এটা হচ্ছে রবীন্দ্র পদক। তো তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম সম্পর্কে একটু আলোচনা করি। উপন্যাসের ভিতরে পাবো পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, ইসামতি, অশনি সংকেত ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, ইসামতি, অশনি সংকেত তার উল্লেখযোগ্য নাম করা উপন্যাস। তবে এই যে পথের পাঁচালী, এই পথের পাঁচালী খুব একটা উল্লেখযোগ্য নাম করা আর কি উপন্যাস। তো এই ইসামতি উপন্যাসের জন্য উনি 1951 সালে রবীন্দ্র
পদক পেয়ে থাকেন। তো গল্প গ্রন্থের ভিতরে আমরা পাই মেঘমল্লার, মৌরিফুল, যাত্রা বাদল ইত্যাদি। কি পেলাম? মেঘমল্লার, মৌরিফুল, যাত্রা বাদল ইত্যাদি। আচ্ছা, কিশোর উপন্যাসের ভিতরে আমরা পাই চাঁদের পাহাড়, মিসমিদের কবজ, হীরামানিক জলে। প্রিয় শিক্ষার্থী, এটা নিয়ে এই চাঁদের পাহাড় নিয়ে একটা জনপ্রিয় একটা সিনেমা আছে, চাঁদের পাহাড়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই চাঁদের পাহাড় নিয়ে। আচ্ছা, আমরা যখন এই পাঠের ভিতরে প্রবেশ করব তখন গুরুত্বপূর্ণ কিছু বানান পাবো, যেগুলো তোমাদের খুব সচেতনতার সাথে করতে হবে। সেটা হচ্ছে বারুজ্জে, বারুজ্জে, চাপাতলি, সংশয়। এবার বারুজ্জে, চাপাতলি, সংশয়, সাইবাবলা, বাক্স, তেঁতুলতলা, অপ্রতিভ, অম্বরপুর, সর্বশান্ত, দীর্ঘ নিঃশ্বাস, নির্বিষ খোলা, চণ্ডীমণ্ডপ, দণ্ডবত, নাট মন্দির। এইগুলাই হচ্ছে এখানকার উল্লেখযোগ্য কঠিন বানান। তো প্রিয় শিক্ষার্থী, আমরা চণ্ডীমণ্ডপ মানেটা কি একটু দেখে আসি। চণ্ডীমণ্ডপ মানে হচ্ছে যে মণ্ডপে বা ছাদযুক্ত চত্বরে। তাহলে যে মণ্ডপে বা ছাদযুক্ত চত্বরে দুর্গা, কালী প্রভৃতি দেবীর পূজা করা হয়। তাহলে কি পেলাম? চণ্ডীমণ্ডপ মানে যে মণ্ডপে ছাদযুক্ত চত্বরে দুর্গা, কালী প্রভৃতি দেবীর পূজা করা হয়। প্রিয় শিক্ষার্থী, তোমাদের প্রায় এই দুর্গা আর পূজা এই দুইটি বানান এই হ্রস্বকার আর দীর্ঘকার উল্টে যায়, একটু সচেতন ভাবে খেয়াল করো। দুর্গা দ্বয়রস্যু গয়রে আকার দুর্গা, আর পূজা পয় দীর্ঘ বলতে জয় আকার পূজা। এই বানান দুইটি খুব যত্নের সাথে খেয়াল করবে। দণ্ডবত, দণ্ডবত মানে মাটিতে পড়ে সাষ্টাঙ্গে প্রণাম, মাটিতে পড়ে সাষ্টাঙ্গে প্রণাম। আচ্ছা, নাট মন্দির আমরা দেখি। নাট মন্দির মানে কি? দেব মন্দিরে সামনের ঘর যেখানে নাচ গান হয়। তাহলে দেব মন্দিরে সামনের ঘর যেখানে নাচ গান হয় সেটাই হচ্ছে নাট মন্দির। প্রিয় শিক্ষার্থী, আমরা পড়ে পাওয়া গল্প নিয়ে এবার আলোচনা করি। তো কালবৈশাখীর সময়, ছোটবেলার কথা, অনেক আগের কথা, বিধু, সিধু, নিধু, তিনু, বাদল এবং আমরা অনেকে মিলে দুপুরের পর, প্রচন্ড গরম তো, দুপুরের পর নদীর ঘাটে স্নান করতে গেছি। তো সে সময়ে আমাদের দলের সর্দার ছিল বিধু, সে সবার থেকে বড়। সে বলল, একটু কান খাড়া করে বলল, ওই শোন। আমরা শোনার চেষ্টা করলাম, কিন্তু কিছুই শুনতে পেলাম না। কিছুক্ষণ পরে আবার বলল, ওই ওই শোন। আমরা সবাই আবার কান খাড়া করে শোনার চেষ্টা করলাম। এবার শুনতে পেলাম পশ্চিম আকাশে গুড় গুড় ক্ষীণ মেঘের আওয়াজ। এই যে পশ্চিম আকাশে ক্ষীণ মেঘের গুড়গুড় আওয়াজ, এটার মানেই হচ্ছে কালবৈশাখী। আর কালবৈশাখী মানে, প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে আম কুড়ানো। তো নিধু বললে, ওসব বাজে কথা। তখন রেগে গেল বিধু, বলল, তুমি সব বোঝো, এর মানে সব বোঝো। আমাদের যেহেতু দলের সর্দার ছিল বিধু, তাই তার কথা অবজ্ঞা করা আমাদের সাধ্য ছিল না, আমরা তার কথার বাইরে যেতে পারতাম না। তো সে আমাদের যেমন প্রতিদিনের মতো
সংশয় দূর করত, আজও কিন্তু সেই সংশয়টা দূর করলো। সে বলল, আজ নদীতে আর স্নান করব না। ওই যে বাড়ুজ্যেদের চাপাতলির আম গাছ এই অঞ্চলের বিখ্যাত, ওই আম, চাপাতলির আম এই অঞ্চলের জন্য বিখ্যাত, বেশ বিখ্যাত। তো সে বলল, আমি চাপাতলির আম তলায় যাব, ওটা মাঠের বাগান আর কি। তো যে ওই চাপাতলির বাগানে আগে ঢুকতে পারবে তারই জয়, কেননা ওখানে প্রচুর ছেলে মেয়েদের ভিড় হয়। তো বিধুর কথা মতো আমরা সকলেই তার পিছু পিছু ধাবিত হলাম। তো প্রথমে মনে হচ্ছিল যে গাছের মাথার উপরে প্রচন্ড রোদ, মেঘের কোনো আভাস পর্যন্ত পায় না। তাহলে বিধুর কথা মতো যাওয়া কি ঠিক হবে? কিছুক্ষণ বাদেই সে যে আমাদের চেয়ে অনেক অভিজ্ঞ ছিল তার প্রমাণ মিলল। কিছুক্ষণ পর আকাশ মেঘে ছেয়ে গেল, চারিদিকে ধুলো, গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলো। তারপর প্রচন্ড বেগে বৃষ্টি শুরু হলো, বাতাস বইল, বড় বড় গাছ যেন নিচু হয়ে যেতে লাগলো, আর শিলা বৃষ্টির মতো আম পড়তে লাগলো। আম গাছতলায় প্রচন্ড আম পড়েছে, সবাই মিলে আম কুড়ানোয় ব্যস্ত। কেউ এ গাছ থেকে ও গাছের তলায় যাচ্ছে, কেউ বা আমের বোঝা রেখে আসার জন্য বাড়িতে যাচ্ছে। তো এভাবে আম কুড়ানো নিয়ে সবাই ব্যস্ত। সন্ধ্যার সময় আমি আর বাদল দুজনে নদীর পথ, নদীর ঘাট, নদীর কিনারা দিয়ে রাস্তা, ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরছি। হঠাৎ কিসে বেঁধে বাদল পড়ে গেল। বললো, দেখ তো কিসে বেঁধে পড়ে গেলাম, জিনিসটা কি? হ্যাঁ, আমি দেখলাম, দেখি কি একটা টিনের বাক্স। বাদলও দেখলো, এটা হচ্ছে গ্রামগঞ্জের ডবল টিনের ক্যাশ বাক্স। গ্রাম অঞ্চলে এটাকে ডবল টিনের ক্যাশ বাক্স বলে থাকে, সবুজ রঙের বাক্সটি। বাদল এবং আমি হচ্ছি লেখক। তো এখন এই লেখক এবং বাদল দুজনেই এই বাক্সটি দেখলো। তখনও বৃষ্টি পড়ছে। তারা একটি তেঁতুল তলায় বসলো। কিছুক্ষণ বাদেই আবার ঝড়ের ঝাপটা আসলো, জলের ছিটা আসলো। তো বাদল এবং লেখক কি করলো, ওই গুড়ির আবডালে গিয়ে আশ্রয় নিল। সকলেই জানে যে তেঁতুল তলায় ভূত থাকে, তেঁতুল গাছে ভূত থাকে। তাহলে আজ কিন্তু তাদের আর ভূতের ভয় নেই। বহু কষ্টে যে মূল্যবান বস্তুটি তারা সংগ্রহ করেছিল, সেই আম কুড়িয়েছিল, সেটা অবহেলার সাথে পাশেই পড়ে রইল। তো তারা কি করলো, পাশে যখন আম পড়ে রইল, এই বাক্সটি নিয়ে ব্যতিব্যস্ত। প্রথমে চিন্তা করছিল যে তারা সন্দেশ খাবে। তারপর লেখক বলল যে না, এটা অধর্ম হবে, এটা ভাঙা যাবে না, যে এর প্রকৃত মালিক তাকে ফেরত দিতে হবে। এই কথাটি বলার পর কিছুক্ষণের ভিতরে তারা যেন ধার্মিক হয়ে উঠল। তখন তারা ভাবলো যে হ্যাঁ, এই বাক্সের মালিকটিকে খুঁজে বাক্সটি ফেরত দিতে হবে। আসলে এই যে বাক্সটির মালিক খুঁজে, প্রকৃত মালিক খুঁজে ফেরত দেওয়া, এটিও কিন্তু দুরূহ এবং কষ্টকর ব্যাপার। তারা কি করলো, বাক্সটি নিয়ে বাড়ি চলে গেল। বাদলদের বিচলি গাদার ভিতর এটা সুন্দর করে লুকিয়ে রাখলো। তারপর নাট মন্দিরের কোণে, বাদলদের নাট মন্দিরের কোণে একটি মিটিং ডাকলো। মিটিং বসলো, সবার ওই একই সিদ্ধান্ত, বাক্সটি ফেরত দিতে হবে। শেষ কথাটি এটাই দাঁড়ালো।
তাহলে কিভাবে দেবে, কাকে দেবে? উপযুক্ত মালিক খুঁজে তো দিতে হবে। তো অনেকে অনেক রকম চিন্তা করলো, কিছুতেই কিছু হয় না। অবশেষে বিধু, দলের সর্দার, সে বলল, তোমরা কি করবে, ঘুড়ির মাপের সাইজে 2-3টা কাগজ নিয়ে আসো। ঠিক আছে, 2-3টা কাগজ নিয়ে আসলো। এবার এই কাগজে লিখতে হবে। কে লিখবে? হ্যাঁ, বাদলের হাতে লেখা ভালো, তাহলে বাদল লিখুক। তখন কি লিখতে হবে? যে আমরা একটি বাক্স পেয়েছি, যার বাক্স সে রায়বাড়িতে গিয়ে খোঁজ করুন, তাহলে পেয়ে যাবে। ইতি বিধু সিধু নিধু তিনু। তখন বাদ সাধলে লেখক এবং বাদল বলল কি, যে পারে আমরা পেলাম, আমাদের নাম লেখা হবে না? আমাদের নামও লিখতে হবে। আসলে তো তাই, তাই না? যারা পেয়েছে তাদের নাম যদি না লেখা হয় কেমন হয়? এবং তারা বলল আমাদের ভালো নামটি লিখতে হবে। তখন বিধু বলল, ঠিক আছে, সবারই ভালো নাম লেখা হোক। তো 3টি কাগজে লিখে নদীর ঘাটে যে পথ আছে, সে পথে ভিন্ন ভিন্ন গাছে ওই বেলের আঠা দিয়ে লাগিয়ে আর কি গাছে এঁটে দেওয়া হলো। 2-3 দিন কোনো খবর নেই। অবশেষে 3য় দিনে একজন কালো ঘেনা একজন লোক আসলো। সে বলল, বাবু, আপনি আপনি কি ইদির ভূষণ? আপনি কি ইদির ভীষণ? সে তখন, অর্থাৎ লেখক তখন পড়ছিল। সে বলল, হ্যাঁ, আগে হ্যাঁ, কি চাই? সে বলল, আপনারা একটি বাক্স পেয়েছেন। তখন ইদির ভীষণ কি বলল? বলল, হ্যাঁ পেয়েছি। কি রঙের, কেমন বাক্স? সে বলল, কাঠের। তখন ইদির ভীষণ বলল, না, যাও। লোকটি তখন বলল, না না, টিনের বাক্স। তখন লেখক বলল, আচ্ছা ঠিক আছে, কি রং? বলল, প্রথমে বলল কালো। তখন লেখক বলছে, না, যাও। তারপর বলছে, না না, ঠিক আছে, লাল রঙের। তখন, না না, তুমি যাও। লোকটি অপ্রতিভভাবে চলে গেল। এই খবরটি বিধুকে দিতে হবে, যেহেতু আমাদের দলের দলনেতা, বিধুকে দিতে হবে। কি করলো? বিধুর কাছে গেল। তখন বিধু বলল, এমন অনেক লোক লোভে পড়ে আসবে, অনেক লোক আসবে। আসলে এমন ঘটনা শুনলে অনেকেই আসতে পারে, তাই বলে সবাই তো বাক্সের মালিক নয়, প্রকৃত মালিক কিন্তু একজন। হ্যাঁ, তাকে খুঁজে দিতে হবে। খুব কঠিন একটা পরীক্ষা, কঠিন একটা ব্যাপার। তো যাই হোক, বিধুর কাছেও কিন্তু একটি লোক এসেছিল। পত্রপাঠ তাকেও বিদায় করে দিল। কেন বিদায় করে দিল? শর্তের সাথে মিলল না, উপযুক্ত প্রমাণের সাথে মিলল না, তাই তাকেও বিদায় করে দিল। ঠিক আছে, চলে গেল। তারপর কি হলো? তারপর অনেক দিন কেটে গেল, বর্ষাও চলে আসলো। তো এবার বন্যায় কিন্তু গ্রাম তলিয়ে গেছে। ওই যে পাশে নির্বিষ খোলা, সেখানে কাপালিদের বসবাস। বন্যায় কাপালিদের ঘর বাড়ি সব ভেসে গেছে। আর সেখানে তারা এই চরে কি করত? পটলের আবাদ করত, লাউ কুমড়ার আবাদ ছিল, খুব ভালো হয়েছিল। কিন্তু সেগুলো বন্যায় ভেসে গেল। বড় বড় গাছ নদী দিয়ে ভেসে যেতে দেখলো তারা। ঘাটে আরো কি দেখলো এই যে চালা সহ ঘর ভেসে যেতে। ফলে এই যে কাপালিরা নিরাশ্রয় হয়ে পড়ল, নিঃসম্বল হয়ে পড়ল। এই কাপালি নিঃসম্বল হয়ে পড়ার পর নির্বিষ খোলায় এক গোয়ালার বাড়িতে আশ্রয় নিয়েছে। তারা দুপালি ধানও দিয়েছে, ধার দিয়েছে 2 পালি ধান, যে বেতের তৈরি আর কি, যে ধান চাল মাপে, ওটাকে আড়ি বলা হয় গ্রাম অঞ্চলে। তো যাই হোক, তো সকালবেলায় বসে পড়ছি, এমন সময় বাবাও কিন্তু পাশে
ওই টিনের বাক্স সামনে রেখে জমি জায়গার কাগজপত্র দেখছে। দুই একজন লোকও আসছে। ভাদুই কুমোর এসছে ওই যে কুয়া কেটেছে তার মজুরি নিতে। আবার দুই একজন প্রজা কিন্তু এসেছে খাজনাপত্র দিতে। এমন সময় একজন লোক এসে দণ্ডবত করলো, অর্থাৎ মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম করে বলল। তখন বাবা বললেন, কোথা থেকে আসছো, কোথা থেকে আসা হচ্ছে আর কি। তো বলল, অম্বলপুর। লোকটি একটি চাকরি চায়, কারণ এই বন্যায় তার সব গেছে। একটি চাকরি না পেলে স্ত্রী পুত্র সহ না খেয়ে মরবে। তো বাবা তাকে বললো, 4টে ডাল ভাত খেয়ে যেও। লোকটি বলল, হ্যাঁ ঠিক আছে, তো আপনাদেরই তো খাচ্ছি। তো লোকটি এক পর্যায়ে বলল যে, ঝড়ের দিনে নির্বিষখোলা থেকে আমরা বাড়ি ফিরছিলাম। এমন সময় গরুর গাড়ি, তো গরুর গাড়িতে রাখা ছিল ওই ডবল টিনের গ্যাস বাক্সটি কখন যে পড়ে গেল টের পাইনি, আর খুঁজেও পাইনি। সেই হচ্ছে আমার দুঃখের কাল। সেখান থেকেই দুঃখটা শুরু। তারপরে আসলো বন্যা। সব মিলায়ে খুব একটা খারাপ পরিস্থিতির ভিতরে আছে এই ভদ্রলোক। তো এই যে বাক্সের কথা শুনেই লেখক বলল, কি রঙের বাক্স? লোকটি জবাব দিল, সবুজ রঙের বাক্স। তখন ওই বাবা কিন্তু ধমক দিল, তোমার এদিকে বাক্সের খোঁজের কি দরকার? তুমি বই পড়ো, তোমার এদিকে কান দিতে হবে না। ততক্ষণে আমার বইপত্র গোছানো শেষ। উঠে কি করলাম, আমাদের ওই যে দলের সর্দার অর্থাৎ বিধু, তার কাছে গেলাম। কিছুক্ষণের মধ্যেই আমাদের চণ্ডী মণ্ডপে একটা ভিড় জমে গেল। তখন ভিড় জমে গেলে কি হলো, বিধু বলল যে ওখানে আসলো আর কি। তো লোকটি এই যে বাক্সটা পেয়ে বলল, আপনারা মানুষ নন, আপনারা দেবতা। কিন্তু এই যে বিধু সহজে ভোলার পাত্র নন। বলল, রসিদ দিয়ে যেতে হবে, কারণ আপনি যে বাক্সটা নিচ্ছেন তার একটা প্রমাণ তো চাই। কারণ বাক্সটা যদি আপনার না হয় তখন তো আমরা বিপদে পড়ব। তো কাকা বাবুকে, লেখকের বাবাকে বলছেন, কাকা বাবু একটা কাগজ দেন, ওখানে লিখবে। তখন ওই যে বাক্সের প্রকৃত মালিককে বলছে, লিখতে পারেন তো? যাই হোক, আসলেই এই যে বড় হলে উকিল হবে সেটা বোঝা যেত। তাই কি বলল, কি করলো, ই করলো, এই লেখার একটা রসিদ নিয়ে, যাই হোক, বাক্সটা প্রমাণ সহ বাক্সটি ফেরত দিয়ে দিল। সাথে বন্ধু দুই একজনকেও ডাকলো, কিন্তু এরা সাক্ষী থাকবে। তাহলে প্রকৃত মালিককে বাক্স যদি দিয়ে দিই ভালো কথা, আর যদি ইনার ভিতরেও যদি কোনো সংশয় থাকে, যদি বাক্সটি ইনার না হয়, তাহলে কিন্তু পরবর্তীতে এই যে রসিদ লেখাটা আর দুইজন বন্ধু আছে, তো সিধু এবং তিনু, এরা কিন্তু সাক্ষ্য দেবে, যে এরা সাক্ষ্য দেবে এইভাবে যদি কোনো সমস্যা পড়ে। কিন্তু না, অরিজিনাল মালিকটি, এই বাক্সের মালিকটি কিন্তু ইনিই ছিলেন। ইনি তখন বলেছিলেন দুঃখ করে যে এর ভিতরে তার মেয়ের বিবাহ দেবে বলে 50 টাকার পটল গাছের টাকা আর 250 টাকার মতো গহনা নির্বিষখোলা থেকে বানিয়ে নিয়ে আসছিলেন। দুর্ভাগ্য, ঝড়ের কারণে এই বাক্সটি হারায়। কিন্তু পরবর্তীতে এই বাক্সটি ফিরে পেয়ে কিন্তু খুব খুশি হলেন। তখন লেখকের বাবা এই কাণ্ডটি দেখে কিন্তু চমকে গেলেন। তার মুখ দিয়ে কোনো কথা পর্যন্ত বেরোলো না। কেন বলতো? আসলে এই অল্প বয়সী ছেলেরা যে কাজটি করে দেখালো, দুর্দান্ত, অসাধারণ, একদম তাই। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম, অর্থাৎ কি শিখন ফল আসলো?
শিক্ষণফল এটাই আসলো যে অন্যের জিনিস কখনো নেওয়া যাবে না। যদি কখনো অন্যের জিনিস আমরা পাই তাহলে বিচক্ষণতার সাথে আমরা এই জিনিসটি উপযুক্ত মালিককে ফেরত দেব। আমরা যদি নিজে না পারি অন্যের সাহায্য নেব কিংবা বন্ধুদের সাহায্য নিতে হবে, কিন্তু দলের ভিতরে যে সব থেকে বুদ্ধিমান তাকে কিন্তু প্রাধান্য দিতে হবে, তাহলে আমরা সফলভাবে এই কাজটি করতে পারবো। আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে যারা দরিদ্র অসহায় গরিব তাদেরকে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা অন্যের জিনিস যদি কখনো পাই তাহলে উপযুক্ত প্রমাণ সহ মালিককে ফেরত দেওয়ার চেষ্টা করব। এটাই হচ্ছে এই গল্পের মূল বিষয়। সাথে সাথে আমাদের নৈতিকতাকেও অনেক উন্নত করতে হবে, কারণ নৈতিকতার পরিবর্তন না হয় তাহলে আমরা ভালো মানুষ হয়ে উঠতে পারবো না। তো প্রিয় শিক্ষার্থী, দেখলে তো এই বন্ধুরা চমৎকার ভাবে একটি গরিব মানুষের এই যে গহনা এবং টাকা সহ যে ডবল টিনের ক্যাশ বাক্সটি কি চমৎকার ভাবেই ফেরত দিল। আমরা যদি কখনো এমন কিছু পেয়ে থাকি তাহলে উপযুক্ত মালিককে আমরা ফেরত দেব, অবশ্যই ফেরত দেব। তো আজকে তোমাদের জন্য কিছু বাড়ির কাজ আছে, চটপট নিয়ে নাও। বাড়ির কাজ হচ্ছে, সবুজ টিনের বাক্সে কি ছিল? যে বাক্স এই যে বাদল লেখক এরা পেয়েছিল, বাক্সের ভিতরে আসলে কি ছিল? 2 নম্বর প্রশ্ন, কোন চরের কাপালিরা নিরাশ্রয় হয়ে গেল? বন্যা এসেছিল, এই বন্যাতে কোন চরের কাপালিরা নিরাশ্রয় হয়ে গেল? 3 নম্বর প্রশ্ন, কোন আম এই অঞ্চলে বিখ্যাত? আমরা বলেছি ওই যে বাড়ুজ্জেদের যে আম গাছ আছে ওই মাঠের বাগানে, তো সেই আমের কথা বলতে চাইছি। কোন আম এই অঞ্চলে বিখ্যাত? 4 নম্বর প্রশ্ন, বর্ষার হাওয়ার সঙ্গে কোন ফুল থেকে মিষ্টি গন্ধ ভেসে আসছে? ওই যে যখন তারা মিটিং করছিল বর্ষার সময়, ওই একটা ফুলের গাছ আছে, ওই গাছ থেকে কিন্তু সুন্দর গন্ধ, মিষ্টি গন্ধ ভেসে আসছিল। সেই ফুল গাছটার নাম কি? কি ফুল গাছ? কি ফুলের গন্ধটা ভেসে আসছিল? আচ্ছা, না, ও উকিলই হবে। কে উকিল হবে? না, ও উকিলই হবে। কে সেই ছেলেটি? কে যে উকিল হবে? হ্যাঁ বন্ধুরা, সেই ওদের ভিতর থেকে কে সেই ছেলেটির কথাই জানতে চাওয়া হচ্ছে যে না, ও উকিল হবে। আসলে কে উকিল হবে? প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের আজকে পাঠ। তো তোমরা সকলে ভালো থাকবে এবং পরবর্তী ক্লাসে অবশ্যই আমাদের সাথে থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে এবং ভালো করে পড়াশোনা করবে, এই আশাবাদ ব্যক্ত করে আজ এ পর্যন্তই।